এখন চলে যাচ্ছি ভোটারের ইশতেহারে। বগুড়া থেকে যুক্ত আছেন সহকর্মী রাজীব সেলিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখন টেলিভিশনের বিশেষ আয়োজন ভোটারের ইশতেহারে স্বাগত জানাচ্ছি আমি রাজীব সেলিম। ভোটারের ইশতেহার আজ রয়েছে উত্তরের রাজধানী খ্যাত জেলা বগুড়ায়। প্রাচীন বাংলার রাজধানী পুণ্ড্রনগর, বর্তমান বগুড়া জেলা প্রায় ২৫০০ বছরের পুরনো সভ্যতা। প্রাচীন এই সভ্য জনপদ সেই প্রাচীনকাল থেকেই রাজনীতি ও অর্থনীতির কেন্দ্রবিন্দু। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণ থাকায় এ জেলার নির্বাচনী হালচাল এখন সবার নজরে। ১২টি আসন নিয়ে গঠিত এই জেলা বগুড়া সব মিলিয়ে আসন রয়েছে, সংসদীয় আসন রয়েছে মোট ৭টি। তার মধ্যে বগুড়া ৬ অর্থাৎ বগুড়া সদর আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া ৭ অর্থাৎ গাবতলী এবং শাহজাহানপুর আসন থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি লড়ছেন। এই আসনগুলোতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, সুশীল স্বতন্ত্র সহ অন্যান্য দলের প্রার্থীরাও লড়ছেন। সেসব বিষয়ে কথা বলবো খুনের শহর বগুড়ার রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, সেই সাথে কৃষি, ব্যবসা, বাণিজ্য, ভোটারদের চাওয়া পাওয়া এবং সেসব বাস্তবায়নের সব শেষ অবস্থা নিয়ে। সেজন্য আজ বগুড়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমার ডান দিকে রয়েছেন AKM খায়রুল বাশার, যিনি বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমার বাম দিকে রয়েছেন আব্দুল হক সরকার, যিনি বগুড়া জেলা আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমার একেবারে ডান দিকে রয়েছেন সুশাসনের জন্য নাগরিক, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন। আমার একেবারে বাম দিকে রয়েছেন MSA মাহমুদ, যিনি আহ্বায়ক এনসিপি বগুড়া জেলা শাখার। আমরা শুরুতেই কথা বলতে চাই আমার ডান দিকে যিনি রয়েছেন KM খায়রুল বাশার, সাংগঠনিক সম্পাদক বগুড়া জেলা শাখা। আপনার কাছে একটু জানতে চাই যে বগুড়া ৬ অর্থাৎ সদর আসন, এখান থেকে নির্বাচন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এই খবর পাওয়ার পর থেকে আপনারা জেলা বিএনপির যারা নেতা রয়েছেন তারা তখন থেকেই আসলে ব্যস্ত সময় পার করছেন, আমরা দেখেছি। তো নির্বাচনী মাঠ আসলে কতটা গোছালো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্বাচনী মাঠ, আর কি ইশতেহার নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে? ধন্যবাদ এখন টিভি এবং এখন টিভির এই অনুষ্ঠানটি যারা দেখছেন, সেই সঙ্গে আমার সঙ্গে আলোচকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা বলা শেষ করছি। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আজকে বাংলাদেশের মানুষের প্রিয় নেতা, যিনি ইতিমধ্যেই যার রাজনৈতিক ক্যারিয়ারে ১৭টি বছর স্বৈরাচারের দ্বারা বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছেন, সেই মানুষ আজকে বাংলাদেশে বীরের বেশে ফিরে এসেছে। এজন্য তাকে আমি বগুড়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তার প্রিয় জন্মভূমি এই বগুড়া সদর ৬ আসন থেকে উনি নিজেকে বিএনপি মনোনীত প্রার্থী ঘোষণা করায় তাকে আমরা বগুড়াবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিএনপির নির্বাচন প্রস্তুতি ইতিমধ্যেই সফলতার সঙ্গে এগিয়ে চলছে। সিংহভাগ প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আগামী কয়েকদিনের মধ্যেই বগুড়া আসবেন। এরপরে ওনার নির্বাচন পরিকল্পনায় উনি কিছু হয়তো সংযুক্তি দিবেন, উনি মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন, উনি মানুষের সঙ্গে দেখা করবেন। এজন্য বগুড়ার মানুষ আসলে উন্মুখ হয়ে রয়েছে। বগুড়ার মানুষ তাকে বরণ করবার জন্য, দেশের মানুষ যেমনিভাবে আপনারা জানেন গিনিস বুক অফ রেকর্ডসে স্থান করে তাকে বরণ করেছে, বগুড়ার মানুষও সেই প্রত্যাশায় রয়েছে উনি যেদিন বগুড়ায় আসবেন বগুড়ার মানুষ তাকে কিভাবে বরণ করবে। আর নির্বাচনে তারেক রহমান প্রার্থী হয়েছেন, বগুড়ার মানুষ ইতিমধ্যেই জোট বেঁধেছে। এখানে দল মত নির্বিশেষে সবাই তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে। নির্বাচনী মাঠ প্রস্তুত হয়ে গেছে, একেবারে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রস্তুতি। এখন আমরা একটু বাম দিকে চলে যাই, বগুড়া জেলা জামায়াতের আমিরের কাছে। বিএনপির যিনি এখানে প্রতিনিধি রয়েছেন তিনি বলছিলেন যে তাদের নির্বাচনী মাঠ গোছানো প্রায় শেষ। তো
এখানে তারেক রহমান আসলে আরও একটি নির্বাচনের আরও কিছু কাজ এগিয়ে যাবে। তো আপনাদের কি অবস্থা? জামায়াতে ইসলামী আসলে কতটা এগোলো এই বগুড়া সদর অর্থাৎ এই আসনটিতে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। এখন টিভির কথা হচ্ছে, বলেন, আপনি এখন বলেন। টিভির কলাকুশলী সহ যারা আছেন এবং যারা দেখছেন শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই দেশ এখন নির্বাচনী ট্রেনে, সেই হিসাবে বগুড়া 6 এই আসন অনেক বেশি সংখ্যক ভোটারের এই আসনটা। আমরা মনে করি যে বগুড়া 6 আসন, এখানে বহুদিন থেকেই জামায়াত ইসলামী এখানে কাজ করছে। 86 সনে বগুড়া এই আসন জামায়াত ইসলামী এখানে এমপি নির্বাচিত হয়েছিলেন। বগুড়া আসলেই শুধু 6 আসন নয়, বরং গোটা বগুড়াই ইসলামের পক্ষের মানুষের বগুড়া। আমরা যদি আরও অনেক পিছন থেকে আসতে চাই, যে বগুড়ায় মহস্তান করে শুয়ে আছেন অলিকুল শিরোমণি শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাই, তার স্মৃতি বিজড়িত পুণ্যভূমি বগুড়া। কাজে বগুড়ার মানুষ ইসলামের পক্ষের মানুষ। সেদিক থেকে আমরা মনে করি যে বগুড়া 6 আসন সহ গোটা বগুড়া, এবারে বগুড়ার জনগণ, বিশেষ করে বগুড়ার প্রায় 40 লক্ষের বেশি জনগণ এই বগুড়ায়, তারা এবার ইসলামের পক্ষের মানুষকে, শান্তিপ্রিয় মানুষকে, একটি কল্যাণমুখী সমাজ ব্যবস্থা, কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা এবং একটি সুশৃঙ্খল বগুড়া গঠনের লক্ষ্যে তারা জামায়াত ইসলামীর বাক্সেই ভোট দেবে ইনশাআল্লাহ। জি, আপনারাও আশাবাদী? আমরা আশাবাদী, ভোটারের রায় আপনারা পাবেন। ইতিমধ্যে আমরা আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আসবো আপনার কাছে। আমরা একটু আমার ডান দিকে, একেবারে ডান দিকে যিনি রয়েছেন সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন, আপনার কাছে জানতে চাই যে এই যে নির্বাচনী হাওয়া বইছে, এর মধ্যে আসলে বগুড়া খুনের নগরী, এই খুনের নগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা ঠিক রয়েছে? আপনি কি মনে করছেন, নির্বাচনের পরিবেশ রয়েছে কিনা? ধন্যবাদ এখন টিভিকে। আজকে আমরা অনেক কষ্ট করে এখানে সবাই যারা, আজকে আবহাওয়াটা খুবই অনুকূলে নাই বাংলাদেশে, বিশেষ করে বগুড়াতে। আমরা শীতকে উপেক্ষা করে আজকে এরকম একটা আয়োজনে আমরা একত্রিত হতে পেরেছি। ধন্যবাদ সবাইকে যারা এখানে উপস্থিত রয়েছেন এবং আমার যারা দর্শক রয়েছেন এখন টিভি, তাদেরকেও ধন্যবাদ দেখার জন্য। আজকে এখানে যে আইন শৃঙ্খলার কথা বলা হচ্ছে, এখন সামনে আমাদের একটি জাতীয় নির্বাচন এবং সঙ্গে গণভোট রয়েছে, হানা ভোট রয়েছে। আমি মনে করি এই মুহূর্তে জাতির জন্য নির্বাচন একটি অপরিহার্য, তার সঙ্গে হানা ভোটটারও একটি জরুরি অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। কারণ আগামীর বাংলাদেশটা আগামী কোন পথে তারা আসবে, তারা মোটামুটি একমত হয়েছে রাজনীতিবিদরা। তারই প্রেক্ষিতে দুটি নির্বাচন একত্র হতে যাচ্ছে। আমাদের প্রত্যাশা থাকবে রাজনীতিবিদরা তাদের জায়গার থেকে রাজনীতি করবে। বিশেষ করে এখানে উনি যে উপস্থাপক বলেছেন যে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টি এখানে যুক্ত হয়েছে সেটি হচ্ছে আইন শৃঙ্খলা। আমি মনে করি বিশেষ করে অবৈধ অস্ত্র সহ, যেখানে আইন শৃঙ্খলা বগুড়াতে প্রতিনিয়তই কোনো না কোনোভাবে মাদক সহ নানা অপকর্মের সাথে অনেকেই যুক্ত রয়েছেন এবং যে কোনো মুহূর্তে আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। আমার সুজনের জেলা কমিটির পক্ষ থেকে আমি আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন কমিশনকে সুস্পষ্ট বলতে চাই, আইন শৃঙ্খলাকে যদি আমরা সঠিক মাত্রায় নিয়ে আসতে না পারি এবং জিরো টলারেন্সে আনতে না পারি, তাহলে নির্বাচনে ঝুঁকিতে থাকবে এবং চ্যালেঞ্জ হিসেবে সামনে এগোতে থাকবে। আমরা এটাকে তারা কিভাবে পরিষ্কার করবেন এবং আরও দ্রুত এবং দৃশ্যমান, এবং ইতিমধ্যেই নির্বাচনী প্রার্থীরা তারা তাদের প্রার্থিতা ইতিমধ্যে জমা দিয়েছেন এবং যাচাই বাছাইয়ের পূর্বেই এটাকে ইনশিওর করবে নির্বাচন কমিশন যে না, দেশের সার্বিক আইন শৃঙ্খলা, এবং আমি আশা করব যে কোনো অবস্থায় যেন এই নির্বাচন কেন্দ্রিক বা নির্বাচনের বাইরেও যেন কোনো হত্যাকাণ্ড যাতে বগুড়ায় সংঘটিত না হয়। এটা আমার ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে, আপনি সেটাই বলছিলেন। আমরা একেবারে আমার বাম দিকে চলে যেতে চাই এনসিপির আহ্বায়কের কাছে। আপনি একটু জানাবেন যে আসলে এনসিপি একটি নতুন দল, আসলে তরুণদের সাড়া কতটা মিলছে আপনাদের? ধন্যবাদ। উপস্থিত এখন টিভির সম্মানিত অতিথিবৃন্দ এবং দর্শক শ্রোতারা যে যেখান থেকে দেখছেন, সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম।
আপনি জানেন 24-এর আন্দোলনের পরে যে রাজনৈতিক দল গঠিত হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন একটু নিবন্ধিত দল। এই দলের সেন্ট্রাল মেম্বাররা প্রায় সবাই এবং আর এই যে তারুণ্যর যে আন্দোলনটা হয়েছে সেখানে সবাই তরুণরা ছিল। আমরা বগুড়ায় যে পর্যায়ে কাজ করতে যেয়ে আলহামদুলিল্লাহ ব্যাপক পরিমাণে সাড়া পেয়েছি এবং শুধু এই না, তারা সব কিছু ভেঙে, অর্থাৎ পূর্বের যে স্বৈরাচারের কারণে যে বাক স্বাধীনতা ছিল না, হরণ করা হয়েছিল, এই বাক স্বাধীনতাটা কিন্তু ফিরিয়ে দিয়েছে এই 24-এর আন্দোলনের এই ছাত্র জনতা। তো এই যে ছাত্র নেতারা, যে তরুণ দল যারা আজকে রাজনৈতিক প্রেক্ষাপটে, আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা 8 দল এবং 10 দলের একটা সমমনা দলের আমরা নির্বাচনকালীন সময়ে একটা জোট হয়েছে, যেটা পরবর্তীতে আসলে কি পর্যায়ে যাবে সেটা তখন নির্বাচন পরবর্তীতে বোঝা যাবে। সেক্ষেত্রে আমরা বগুড়া জেলার যে 7টি আসন রয়েছে, এখানে এনসিপির আমাদের যারা মেম্বার রয়েছেন, জেলা পর্যায়ের যে নেতৃবৃন্দগুলো রয়েছে, উপজেলা পর্যায়ে যে নেতৃবৃন্দ রয়েছে, এই তরুণরা মিলে আমরা আমাদের এই 7টা আসনে আশা করি ইনশাল্লাহ বিজয় নিয়ে আসতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে তরুণদের সাড়া আপনারা পাচ্ছেন, তো আসলে তরুণদের সাড়া এখন ওনারা পাচ্ছেন এটি তিনি জানিয়েছেন এবং আমরা এখন চলে যাব একটু বিরতিতে। আসলে বিরতির সময় হয়েছে, দর্শক ফিরছে একটু পরেই। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত। ভোটারের ইশতেহারে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজ রয়েছি বগুড়া জেলায়। এ জেলার মানুষের নানান রকম সমস্যা সম্ভাবনা রয়েছে, সেসব নিয়ে কথা বলতে চাই সাধারণ ভোটারদের সাথে। আমি শুরুতেই আমার ডান দিকে চলে যেতে চাই। আপনারা কে কথা বলবেন একটু হাত দেখাবেন। বগুড়াতে আসলে আপনাদের নানান রকম সমস্যা সম্ভাবনা তো রয়েছেই, সে বিষয়গুলো নিয়ে আপনাদের চাওয়া পাওয়া এবং বাস্তবায়ন নিয়ে আসলে কি বলতে চান? আসসালামু আলাইকুম। আমার জিজ্ঞাসা হচ্ছে, বগুড়া একটি বৃহত্তর একটা জেলা। এই জেলায় বিগত ফ্যাসিস্ট আমলে কিন্তু আমরা সবচাইতে বেশি অবহেলিত। এখানে কোনো উন্নয়নের ছোঁয়া এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। বগুড়ায় এই ডিসেম্বরের আগে কিন্তু আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে সিটি কর্পোরেশন ঘোষণা হবে এবং এরুলিয়া যে বিমানবন্দর এটা ঘোষণা হবে, এগুলো আসলে কতদূর কি পর্যায়ে আছে এটা আমার আসলে জানা। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি বগুড়ার উন্নয়ন কোথায় আটকে আছে সেটি জানতে চান। একটু এই দিকে কথা বলতে চাই, কে কথা বলবেন একটু হাত দেখাবেন। আপনি আপনার সমস্যা এবং সম্ভাবনা কি বলতে চান সেটি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা খুব গর্বিত যে আমাদের বগুড়াতে তারেক রহমান উনি সংসদ নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছেন এবং আমরা বিগত সময়েও আমরা ধানের শীষে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করেছি। আশা রাখি আমরা এবারও তারেক রহমানকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা নির্বাচিত করব এবং আমাদের সমস্যাগুলান উনি পর্যায়ক্রমে সমাধান করবে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু দর্শকের কাছ থেকে ফিরলাম। আসলে সাধারণ ভোটারদের যে প্রশ্ন সেটি নিয়েই আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে তারা বলছিলেন যে বগুড়ার যে উন্নয়নগুলো আটকে আছে। আমরা এর আগে শুনেছি যে জনপ্রশাসনের একজন দায়িত্বশীল মানুষ বগুড়ায় এসেছিলেন এবং বলেছিলেন যে বিজয় দিবসের আগে বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হবে। সেটিও হয়নি, বিমানবন্দর হয়নি, বগুড়া সিরাজগঞ্জ রেল লাইন প্রকল্প সেটিও আটকে আছে। আসলে আপনারা রাজনীতিবিদরা মানে কতটা খবর নিলেন যে আসলে আটকানোটা কোথায় এটা? আসলে দেখেন, দেশে তো আসলে কোনো নির্বাচিত সরকার নেই, অন্তর্বর্তীকালীন একটা সরকার রয়েছে। সেই সরকারের একজন কর্মকর্তা ঘোষণা দিয়েছিলেন যে 16ই ডিসেম্বরের আগেই সিটি কর্পোরেশন হবে, কিন্তু কোন কারণে যেটা হয় না এটা তো আমরাও জানি না। তো আমি দৃঢ়ভাবে আশা করি যদি আগামী 26 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের মানুষ তথা বগুড়ার মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠন করার যদি দায়িত্বভার অর্পণ করে ইনশাল্লাহ, তাহলে আমাদের যে বগুড়ার মানুষ রয়েছে, বগুড়ার উন্নয়ন যিনি করেছেন, ইতিহাস যেখানে সাক্ষ্য বহন করে, বগুড়ার যেটুকু উন্নয়ন হয়েছে সেটি কিন্তু তারেক রহমানের হাত ধরেই রয়েছে। এইটি তারেক রহমানের কোনো শত্রু হলেও সেও কিন্তু অস্বীকার করতে পারবে না। তো আমরা বিশ্বাস করি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আবার এই বগুড়ার উনি যেগুলো বললেন বিমানবন্দর, সিটি কর্পোরেশন,
এগুলো সহ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যেগুলো আরও উন্নয়নমূলক কর্মকাণ্ড রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো তারেক রহমানের হাত ধরে ইনশাল্লাহ আমরা সম্পন্ন করতে পারবো, এইটা আমরা বিশ্বাস করি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে দেখেছেন। আপনারা সরকার গঠন করতে পারলে এগুলো বগুড়াবাসী পাবেন। আচ্ছা, আমি একটু আমার বাম দিকে চলে যাই, বাংলাদেশ জামায়াতের বগুড়া জেলা শাখার আমির। আপনি একটু বলবেন যে আপনাদের তো ভোটারদের কাছে যাচ্ছেন, তাদের কাছে যাওয়ার পরে ইশতেহার তো আপনাদের আছে, নিশ্চয়ই এগুলোও রয়েছে। আপনারা কতটা খবর নিলেন আসলে কোথায় আটকানো এই জিনিসগুলো? আমরা মনে করি যে এগুলা কোথায় যে আটকে গেল, আমি অনেক আগে শুনেছিলাম ডিসি অফিসে আমার মানে জাতীয়তাবাদী দলের নেতা আমার রেজওয়াল ভাই বলছিলেন, বাদশা ভাই বলেছিলেন যে প্রায় 500 কোটি টাকা আসছে বড় উন্নয়নের জন্য। আজ থেকে 6 মাস আগে শুনেছি, অথচ এটা যে কোথায় ফাইল বন্দি হয়ে থাকলো আমরা বলতে পারি না। তো আমরা মনে করি যে জামাত ইসলামীকে যদি বগুড়ার মানুষ রায় দেয়, তাহলে এই বগুড়ার 40 লক্ষের বেশি জনকের সাথে নিয়ে আমরা বগুড়ার উন্নয়নে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করব ইনশাল্লাহ। বগুড়া অনেক সমস্যা আছে, আইন শৃঙ্খলার অবনতি আছে, বিমানবন্দর, তারপরে বগুড়া থেকে সিরাজগঞ্জ রেলপথ, এরপরে বুঝতে পেরেছি আরো আপনার বহু কথা। আমরা সমস্যা একটু আছে। আমাদের এই সব সমস্যা ডান দিকে আরেকটা বিষয় বলতে চাই আমি, যে আমি আবারও আসবো আপনার কাছে, যে একটু আমরা সুশাসনের সকল জন্য নাগরিক বগুড়া জেলা শাখার সমাধান সাধারণ করব, সম্পাদকের জনগণকে কাছে যেতে চাই। সাথে নিয়ে। আপনি একটু বলবেন যে আসলে এই জিনিসগুলো বগুড়াবাসীর কতটা চাওয়ায় রয়েছে আর সেগুলো কোথায় আটকানো রয়েছে? আমরা প্রায় 17 বছর হলো আন্দোলন করছি, বিশেষ করে রেল লাইনে, রেল স্টেশনে আমরা ধর্ণা দিয়েছি। এটা আমাদের জরুরি ছিল, এটা ভারতের একটি প্রকল্প ছিল এবং তৎকালীন ফ্যাসিস্ট সরকার এটা আমাদেরকে একটা, যেটাকে বলা হয় যে এটা একটা আশ্বাস দিয়ে রাখা হচ্ছে, এটা আমাদের কাছে মনে হচ্ছে এটা মিথ্যা একটা আশ্বাসের মধ্যে আমরা ছিলাম। সত্যিকার অর্থে বগুড়াতে কোনো উন্নয়ন হয়নি। এটা জিয়াউর রহমানের বিএনপির ঘাঁটি হিসেবে একেবারে যতটা না করলে যেটুকু মানে তার চেয়েও খারাপ করা হয়েছে, এটা সত্য। এটা আমি যেই হই, যে করুক, বগুড়া যেটুকুই হয়েছে বিএনপির হাত ধরে উন্নয়ন হয়েছে। তারপরে 17 বছরে আর কোনো উন্নয়ন হয়নি বগুড়াতে। তা আমরা আশা করতেছি ভালো একটি নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসুক, সেই সরকার অন্তত আমরা দাবি উঠাবো যে একটি 17 বছরের যে বঞ্চনা, আমরা যে ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি 17 বছর ধরে যে উন্নয়ন বঞ্চিত বগুড়া, সেই বগুড়া আসলে উন্নয়নের মুখ দেখতে চাই, বগুড়ার মানুষ উন্নয়নের মুখ দেখতে চাই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা একটু বাম দিকে চলে যাই, আমাদের এনসিপির আহ্বায়ক। আপনি একটু বলবেন যে আসলে পুরনো যে দলগুলো রয়েছে তাদের ইশতেহারে সাধারণ মানুষ খুশি হচ্ছে এবং তাদের প্রতি বিশ্বাস রাখছে। আপনারা নতুন দল, আপনারা কিভাবে ইশতেহার দিচ্ছেন, এই চাওয়াগুলো কিভাবে পূরণ করবেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বগুড়া না, তো আমি প্রথমেই বলেছিলাম যে পুরো বাংলাদেশে আমাদের এখন 10 দলের একটি জোট হয়েছে। তো সুতরাং এনসিপি যেটা কাজ করবে, এখন এনসিপি কাজ করতেছে হচ্ছে আপনার হ্যাঁ এবং না ভোটটা নিয়ে কাজ করব আমরা। এবং এই হ্যাঁ ভোট যদি জয়যুক্ত না হয়, তাহলে বাংলাদেশটা যে 17 বছর স্বৈরাচার যেরকমভাবে শাসন করে গেছে, ভবিষ্যতেও বাংলাদেশটা নিম্নজিত হয়ে যাবে, অন্ধকারে ডুবে যাবে। সুতরাং আমি বগুড়াবাসীর তথা পুরো বাংলাদেশের এবং যে যেখান থেকে এই এখন টেলিভিশনকে আমাকে শুনতে পাচ্ছেন, তাদের কাছে অনুরোধ করব, হাঁকে জয়যুক্ত করুন। বাংলাদেশকে নতুন সূর্য যে উদিত হয়েছে তা কখনো নিভতে দিন না এবং বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত রাখার ব্যবস্থা করুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন বগুড়ার ইতিহাস, ঐতিহ্য, সমস্যা, সম্ভাবনা নিয়ে সব রাজনৈতিক দলের নেতাদের সাথে বসেছিলাম। আপনারা এতক্ষণ শুনলেন। আপনার কথা আপনি বলেছেন খুনের নগরী, এই কথাটা আমার মনে হয় যে এক্সপান্স করা উচিত। বগুড়ার সভ্যতার কথা আপনি বলেছেন, বগুড়ার ঐতিহ্যের কথা বলেছেন। বগুড়া আজকে সভ্যতার নগরী। সাময়িক হয়তো না, সেটি যে খুনের নগরী বলেছি, আসলে সব খুনের সাথে রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে এটি আমি বলিনি। তবে খুন হচ্ছে বগুড়ায় প্রায় সপ্তাহে 2-3টি খুন। খ্যাতি পাচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। বগুড়ার সমস্যা, সম্ভাবনা, রাজনীতি, অর্থনীতি নিয়ে শুনছিলেন বিভিন্ন রকম কথা। এই বগুড়ার সমস্যাগুলো কাটিয়ে সম্ভাবনা সঠিক নির্দেশনায় এগিয়ে গেলেই বগুড়াবাসীর জীবনযাত্রার মানের উন্নয়ন হবে। এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল ভোটারের ইশতেহার থাকবে নওগাঁ জেলায়, দেখার আমন্ত্রণ।